শব্দটি এসেছে হিন্দি শব্দ কচৌড়ি থেকে, যা মূলত রাজস্থানী শব্দ কচৌড়ি থেকে এসেছে বলে মনে করা হয়। তবে এই কচৌড়ি শব্দটি কাচোদি শব্দের সাথেও সম্পর্কিত, যা রাজস্থানের বেশ কিছু অঞ্চলে এক বিশেষ ধরনের খাবার হিসেবে বহুল জনপ্রিয়। তবে খাবারটি রাজস্থানের নাকি অন্য কোথাওকার তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে খাবারটি যে ভারতের রাজস্থান থেকে দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল তা বলা যেতেই পারে। এক যে আছে খাবার এমন একটি প্রোগ্রাম যেখানে শুধুমাত্র খাবারের ইতিহাস নয়, জানানো হয় খাবারের রেসিপিও। আর আমাদের আজকের এই ইউনিক রেসিপিটি যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি পারমিতা নন্দী। নমস্কার পারমিতা দি। নমস্কার। এক যে আছে খাবারে তোমাকে জানাই স্বাগত। ধন্যবাদ, মিষ্টি লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। এক যে আছে খাবারে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর তোমার ভালো লাগছে জেনে আমারও যে বড় ভালো লাগছে। আজকে আমরা খাস্তা কচুরি বানাবো। হ্যাঁ, কিন্তু কিসের খাস্তা কচুরি বানাবো? এটা করছি চিকেনের খাস্তা কচুরি। চিকেনের খাস্তা কচুরি, মানে এখানেই তো আসল টুইস্ট। একদম ফিউশন একটা টাচ তুমি দিয়ে দিয়েছো একদম গতানুগতিক একটা পদের মধ্যে। আর এই চিকেনের খাস্তা কচুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা যদি তুমি একটু বলে দাও। খাস্তা কচুরি বানাতে আমি নিচ্ছি সাদা ময়দা, তার সাথে জোয়ান, কালো জিরে, আর দিয়ে ময়দাটা মাখা হয়ে যাবে তেল দিয়ে, কারণ ময়ানটা একটু বেশি দিচ্ছি। তার সাথে একটু চিনি, একটু নুন। বেশ। আর পুরটা বানাবার জন্য লাগছে সেদ্ধ আলু, লাগছে চিকেনটা নুন, হলুদ আর ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিই যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা সামান্য, আদা বাটা, লঙ্কা বাটা, সামান্য রসুন বাটা, তার সঙ্গে থাকছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর নুন। বাহ, মানে সমস্ত উপকরণ কিন্তু এখানে একদম উপস্থিত। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে চট করে শুরু করে দেব চিকেনের খাস্তা কচুরি বানানো, কারণ আমি কিন্তু এখনো ভীষণভাবে উৎসাহী যে ফিনিশিংটা কিরকম হয় সেটা দেখার জন্য। তাহলে প্রথমে আমরা কি করব? ময়দাটা দাও, ময়দাটা প্রথমে মেখে নিই। ময়দাটা প্রথমে মাখা হবে। নিচ্ছি সাদা ময়দা, তার সাথে একটু জোয়ান দাও। জোয়ান, এক চামচের মতো জোয়ান নিলাম। কালো জিরে, অল্প একটু পরিমাণ মতো কালো জিরে নিলাম। দিয়ে দিলে। একটু নুন দাও। এই যে নুন। এরকম জানো তো বয়ম আমার বাড়িতেও আছে নুনের। আর এই বর্ষাকালে নুন রাখতে গেলে বড় কেমন ঘেমে যায় না, নুনগুলো কেমন জল হয়ে যায়। সামান্য খাবার সোডা, আর চিনি সামান্য নিলাম। এইবারে ময়দাটা জল দিয়ে একটু মেখে নেব। তবে জল দেওয়ার আগে আমি নুনটা জেলে আগে চিকেনটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি একেবারে দুদিকে সমানভাবে পারদর্শিতার সাথে সময়টা তো বাঁচাতে হবে। একদম। বাড়িতে হট করে যদি গেস্ট চলে আসে তখন কিন্তু চটজলদি বানাতে গেলে দু হাতে কাজ করতে হয়। ইন্ডাকশনটা অন করে নিলাম। একটু তাড়াতাড়ি করব বলেই দুটো দিক সামলাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ গেস্ট এসে গেলে বাড়িতে সত্যি তখন মনে হয় কত তাড়াতাড়ি সার্ভ করব আমরা, তাই না কি বলো? এবং চটজলদি যেটা বানিয়ে ফেলা যায় সেটার মধ্যে আনন্দই অন্যরকম। হ্যাঁ, আর বিশেষ করে নিজের হাতে তৈরি করে বানানোটা, কারণ সব সময় তো আর কেউ থাকে না বাড়িতে যে কিছু কিনে নিয়ে এসে খাওয়া। আর তো তাই জন্য মনে হয় খাওয়ানোর থেকে হাতে বানানো জিনিসের মূল্যটা অনেক স্নেহের স্পর্শ থাকে, বলো? স্নেহের স্পর্শ। আচ্ছা, আমার সাদা তেল লাগবে। সাদা তেল দু জায়গাতেই দেবো আমি। একটা হলো এর ওপরখানে দেবো, আর এখানে একটু বেশি তেল লাগবে তাতে ময়ানটা সুন্দর হবে। যত খাস্তা হবে তত খেতে সুন্দর লাগে। আর এখানে কিছুটা তেল দিলাম পুরটা বানানোর জন্য। হ্যাঁ, আচ্ছা দিদি, সারাদিন কি রান্না বান্না নিয়েই থাকা হয়? রান্না বান্না নিয়েই এক্সপেরিমেন্ট চলে? না, সারাদিন রান্না বান্না বলতে গেলে আমার ভালো লাগে রান্না করতে, ফার্স্ট প্রেফারেন্স রান্না। তো কারণ আমার হাজবেন্ড এবং মেয়ে দুজনেই খুব ফুডি, তো ভালোবাসে একদম। আর আমি এককালে একদম রান্না জানতাম না, ওর জন্যই শেখা।
আর যে নতুন নতুন কি ভ্যারিয়েশন আনবো, আর বিশেষ করে স্টার্টার আইটেম আর এই টিফিনটা সকলে একটু ভারী করে। রান্না সংসার সবকিছু ছাড়া প্রিয় কি জিনিস, হবি? আমার আবৃত্তি করতে খুব ভালোবাসি। আবৃত্তি মানে এবং কবিতার সাথে শেখাইও বাচ্চাদেরকে। আচ্ছা, মানে কবিতার সাথে একটা সময় যাপন রয়েছে, হ্যাঁ, তার সঙ্গে তুমি আবৃত্তি শেখাও। একদম, আর তার সাথে কিছু লেখালেখিও চলে, ভালো লাগে। কন্টেন্ট রাইট করতে আমার খুব ভালো লাগে, মানে নতুন করে কিছু তৈরি করতে নিজের মতো করে, নিজের দৃষ্টিভঙ্গিতে দেখে আর কি, এটা মনে হয়। বা এই যে রান্না, এটাও কিন্তু নতুন করে তৈরি করা, আবার লেখা এটাও কিন্তু নতুন করে কিছু। এই যে খাস্তা কচুরিটা আমি এবার না দিচ্ছি, হ্যাঁ, কারণ গরম হয়ে গেছে, চিকেনটা দিতে শুরু করলাম। এই যে খাস্তা কচুরিটা, চিকেনটা খুব ভালোবাসে সবাই খেতে। এবারে চিকেনের একঘেয়ে জিনিসটা কারোরই ভালো লাগে না, দিতে শুরু করছি। আচ্ছা, আমরা চিকেনটা যেটা ম্যারিনেটেড ছিল সেটা তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর বাকি যখন মশলাগুলো দেবো। আচ্ছা, মানে মশলাটা তখনই দেবো যখন চিকেনগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই হয়ে যাবে। হ্যাঁ, নয় না, চিকেনটা ফ্রাই না হলে খেতে ভালো লাগবে না। তুমি তো এটা আগে থেকে ম্যারিনেট করেই রেখেছিলে, মানে নরম হয়ে যায় চিকেনটা, সবকিছুই ঢুকে গেছে, নুন এবং তার সঙ্গে ভিনিগার সবই দেওয়া আছে, মানে যাতে ভিনিগারটা হচ্ছে তাড়াতাড়ি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, চিকেন ফ্রাই হতে থাকো। ততক্ষণ বলে রাখি, আমরা সন্ধ্যের স্ন্যাক্স বলতে কি বুঝি? চট করে মাথায় আসে সিঙ্গারা বা কচুরি। আর সিঙ্গারার ইতিহাস তো আমরা জানি, কিন্তু কচুরির জনপ্রিয়তা তার কারণ কি বলুন তো? জেনে নিই সেই ইতিহাস। মূলত মারোয়াড়িদের সাথেই খাবারের সংযোগ রয়েছে বলে জানা যায়, কারণ মারোয়াড়িদের কথা আসলেই তাদের ব্যবসা বাণিজ্যের কথা সবার আগে আসে। কারণ বহু বছর আগে থেকেই মারোয়াড়িরা ব্যবসা বাণিজ্যের অগ্রগামী এবং সেই ব্যবসার জন্য সারা দেশে বসতি স্থাপন করেছিল। প্রতিদিনের ব্যবসায়িক বিষয়গুলি পরিচালনা করার সময় তাদের কিছু খাওয়ার দরকার বলে তারা নিরামিষ এই খাবার তৈরি করেছিল। খাদ্য বিশেষজ্ঞদের আরও দাবি, যেহেতু প্রাচীন বাণিজ্য পথগুলি রাজস্থানের মারোয়াড়ের মধ্যে দিয়ে গেছিল, তাই মারোয়াড়িরা নিরামিষ ভোজী ছিল বলেই এই খাবার মারোয়াড়িদেরই বলা চলে। কি শুনলেন তো সেই ইতিহাস। এখন জেনে নিই রান্নাটা কত দূর। দিদি, রান্না ভাজা চলছে, এরপর আমি দিয়ে দেব পেঁয়াজটা। এরপর তুমি পেঁয়াজ দেবে, কারণ চিকেনটা একটু হাফ ফ্রাই হয়ে গেছে। একটু ব্রাউন হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজটা। এই যে চিকেন ম্যারিনেশন, আমার মনে হয় ম্যারিনেশনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, খুব দরকার। কারণ আগে থেকে যদি ম্যারিনেট করা থাকে, বলে অর্ধেক রান্না কিন্তু ম্যারিনেশনেই হয়ে যায়। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি সেদ্ধ, সুস্বাদুও হয় আর বেশ ভালোও লাগে। তাড়াতাড়ি হয়ে গেলে টাইমটা সেভ হয়ে যায় আমাদের। একদম। চিকেন ফ্রাই হতে থাকুক, ততক্ষণ আমি নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ রান্না হচ্ছে চিকেন খাস্তা কচুরি। তাহলে দেখে নিই রান্না কত দূর। দিদি, কত দূর হলো? হ্যাঁ, চিকেনটা হয়ে গেছে ভাজা। চিকেনটা ভাজা প্রায় হয়েই গেছে। হ্যাঁ, এবার তাহলে আমরা কি করব? এরপর আমি পেঁয়াজ ভাজা দেবো। পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছ, পেঁয়াজ কুচি, তাই তো? পেঁয়াজ কুচি দিলাম, তার সাথে সামান্য রসুন কুচি, পেঁয়াজ কুচি তুমি অ্যাড করে দিলে। রসুন কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করে দিলে। এবার ভালো করে তুমি যে চিকেনটা হাফ ফ্রাই হয়ে আছে, তার সঙ্গে রসুন আর পেঁয়াজ কুচিটা ভালো করে ফ্রাই করে নিচ্ছ। একদম। আচ্ছা দিদি, সারাদিন যে রান্নার জন্য একটা অকুপাই করে রাখো, তার পাশাপাশি তোমার আবৃত্তির ক্লাস চলে, তো এই রান্নাটা তো একটা ভালোবাসার জায়গায়। এই রান্না প্রথম কার কাছে শেখা হয়েছিল? মায়ের কাছে। মায়ের কাছে প্রথম রান্না শেখা, মানে
জীবনের প্রথম মানে বিবাহ পূর্ববর্তী পর্বেই কিন্তু তুমি রান্না অলরেডি শিখে ফেলেছো। বিয়ের জন্যই শেখা, বিয়ের জন্য রান্না শেখা, এটা কিন্তু মজার ব্যাপার। দারুণ মজার যে ব্যাপার। রান্না না জানলে কিন্তু বিয়ে করা যাবে না। তাই এটা কিন্তু ছিল, কারণ আমাদের একান্নবর্তী ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি জয়েন্ট ফ্যামিলি একদম। তো এখন নয়, সবাই সেপারেট হয়ে গেছি, বহু বছর একসাথেই ছিলাম আমরা। আচ্ছা। আর সবাই একসাথে রান্না করার মজাই আলাদা ছিল। একটু রসুন বাটাটা দাও না গো। রসুন বাটা, আর এটা আদা রসুন আর লঙ্কা বাটা। আচ্ছা, এটা আদা রসুন বাটা, ওটা লঙ্কা বাটা। লঙ্কা বাটা আলাদা করে রেখেছো। একটু আদা রসুন বাটা তুমি দিয়ে দিলে, আর তার সাথে লঙ্কা বাটা যাবে। লঙ্কা বাটা দিয়ে দিলে, লঙ্কা বাটাটা স্বাদ মতো দিতে হবে। বাচ্চারা খেলে একটু কম, তবে বাচ্চারা এখন ঝাল পছন্দ করছে, কিন্তু আমরা আবার বেশি ঝাল খেতে পারি। মানে এটা কিন্তু সবকিছুই উল্টে পাল্টে যাচ্ছে এখন। তা তুমি বলছিলে একান্নবর্তী পরিবারের কথা, ওখানে একসাথে থাকার আনন্দটাও অন্যরকম, খুব মজা হতো। আর সবার সঙ্গে মিলেমিশে যখন থাকা হয় তখন কিন্তু অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, খুশ শাশুড়িরা, জ্যাঠ শাশুড়ি সবার সাথে, হ্যাঁ একদম, ননদরা, খুব মজা, দেওরের বউয়েরা বা তাদের বাচ্চারা, খুব খুব মজা হতো আমাদের। মানে রান্নাঘরে একসাথে গল্প করতে করতে আর কি রান্না হতো আমাদের। আর আমাদের বাড়িতে যেহেতু জগদ্ধাত্রী পুজো হয়, তো প্রত্যেকবারই আর কি আমরা ওই সময়টা সবাই আসে, গ্যাদারিং তো হয়, কারণ অনেকেই বাইরে থাকে, তো ওই সময় সবাই আসে আমাদের বাড়িতে। তো সেই সময় একটা আমাদের স্পেশাল রান্না আদার কুচি, ওটা মানে ট্র্যাডিশনালি হয়ে আসছে বহু বছর আগে থেকে। মানে এটা কিভাবে করা হয়? সেটা হলো আদাগুলোকে টুকরো করে কাটা হয়, লম্বা লম্বা জুলিয়ান কাট যেটাকে বলে, সেভাবে কাটা হলো। তার সঙ্গে একটু কালো জিরে ফোড়ন দেওয়া হয়, পাতি লেবু দেওয়া হয়, আর তার সাথে নুন আর চিনি, আর কিচ্ছু লাগে না। মানে এটাকে আদার কুচি পুজোর সময় বানানো হয়? হ্যাঁ, আমাদের দুর্গা পুজো হোক কিংবা জগদ্ধাত্রী পুজো বা যে কোনো নিরামিষ রান্নার সময় এখন চলে আদার কুচি হওয়া আর কি। ওটা ডাইজেস্টিভও, কারণ আদা তো খুব ভালো হজমের কাজ করে, হজম শক্তি বাড়ায় একদম, আর তার সাথে মুখে রুচিও ফেরায়। আচ্ছা, আমাকে একটু মশলাগুলো দাও। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলে, ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। পুরটা থেকে কিন্তু ইতিমধ্যে ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছে, মানে আমার কিন্তু মনে হচ্ছে মশলাটা বেশ ভাজা হচ্ছে, আর যত মিশছে তত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে। তোমাদের জগদ্ধাত্রী পুজো মানে তো বাড়ির সকলে একসাথে থাকোই, আরো আত্মীয় স্বজন সবাই একত্রিত হও? একদম, একসাথে একত্রিত হই। আলু সেদ্ধটা নিয়ে নিই। আলু সেদ্ধ হাত দিয়ে মাখছি, একদম হাতে আছে ভালোবাসার ছোঁয়া। হ্যাঁ একদম, আমি মনে করি হাতেই থাকে ভালোবাসার ছোঁয়া, যাতে রান্নাটা আরো ভালো হয়ে যায়। এই স্পর্শটা কিন্তু ভীষণ ভাবে প্রয়োজন। যেমন বাড়িতে গেলে মনে হয় মায়ের হাতে রান্না খাবো, মায়ের হাতের রান্না, এবং যতই সুন্দর রান্না করি না কেন, পায়েস, হ্যাঁ যতই সুন্দর রান্না করি না কেন, মায়ের হাতে সামান্য রান্না কেমন অসামান্য, অসাধারণ লাগে। এখানে রাখলাম। একদম, আলু সেদ্ধটা ভালো করে পুরের সাথে মিশিয়ে নিচ্ছ, অসাধারণ একটা ফ্লেভার মানে বেরোচ্ছে এখনই, আর রংটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তাহলে এখন আমরা কি দেবো এতে? এখানে একটু ভালো ঘি দেবো, আর তার সাথে গরম মশলা। ঘি দেবো আর গরম মশলা, আহা, এমনিতেই তো এত সুন্দর গন্ধ ছাড়ছে, এখন ঘি দিলে তো বোধহয় আরো একটা অন্য মাত্রা যোগ। হ্যাঁ, অন্য মাত্রা যোগ হয় যেন। যে কোনো রান্নাতে দেখবি, মোচার ঘন্ট বা থোড়ের ঘন্টে একটু ঘি দিলে অপূর্ব সুন্দর গন্ধ। ঘি দিয়ে দিলে, আর গরম মশলা, এই যে গরম মশলা, গরম মশলা দিয়ে দিলে, একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, আঁচটা কমিয়ে একটুখানি তুমি মশলাগুলো মিশিয়ে, একটু নুন আর একটু চিনি, এই সময় একটু নুন নামানোর সময় এই নুনটা দিয়ে দিলাম, নুন,
নুনটা পরিমাণ মতো দেবো, কারণ ময়দাতে নুন দেওয়া থাকে, তাই জন্য নুনটা কিন্তু বুঝে দিতে হবে। হ্যাঁ, আর একটু চিনি, মানে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করার জন্য নুন মিষ্টির ব্যালেন্স, চিনি দেওয়া হচ্ছে, সামান্য চিনি, জাস্ট একটা সুন্দর ব্যালেন্স রাখার জন্য। আর চিনি না একটু রান্নায় সামান্য পরিমাণে দিলে স্বাদটা বাড়ে, স্বাদটা কিন্তু খোলে। এবারে আঁচটা বন্ধ করে দিলাম, এরপর ছাতুটা একটু দেব। ছাতু সেটা বুঝিয়ে দিতে হবে যে কতখানি ছাতু লাগবে, একদম পরিমাণ মতো বুঝে নিতে হবে, বাইন্ডিংটা যাতে মানে হ্যাঁ, ছেড়ে ঠিক না হয়, যায় হ্যাঁ। জিনিসটা। এটা থাক গরমের মধ্যে। গরমের মধ্যে আমরা ছাতুটা একটু রেখে দেবো যাতে এর বাইন্ডিংটা একটু আঁটোসাঁটো হয়। হ্যাঁ, এবার ময়দাটা মেখে নেব। জল লাগবে তো? হুম, আমি জলটা দিচ্ছি, তুমি বলো কতটা লাগবে। ব্যাস। এবার ময়দাটা তুমি ভালো করে টাইট করে একদম মেখে নেব। টাইট করে মাখতে হবে, কারণ যাতে কোনোভাবে ছেড়ে না যায়। হ্যাঁ হ্যাঁ, খুবই পছন্দের এটা লাগে। এটা শুধুমাত্র মানে বাড়িতে খেলাম বা গেস্ট এলাম সেরকম নয়, অফিস বা স্কুল কলেজে টিফিন দিলেও সুন্দর লাগে, ভালো একটা স্ন্যাক্স আইটেম। হ্যাঁ, সামান্য জল দাও না গো। সামান্য জলটা ভীষণ বুঝিয়ে দিতে হবে, কারণ যাতে কোনো মতে বেশি না হয়ে যায়। দিয়ে তাহলে মাখা তো হয়ে গেছে, মানে আমাদের খাস্তা কচুরি ডো রেডি। এবার আমরা কি করব? এবার এটাকে না একটুখানি চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ রেস্টে, তাহলে ময়দাটা খুব সুন্দর ফুলে যায়। তারপর এবার এটা একটুখানি রেস্টে থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের খাস্তা কচুরির যে ডো সেটা একদম রেডি, এবং সেটাকে একটু রেস্টে রাখা হোক। ততক্ষণ আমি নিয়ে নিই একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জোর কদমে তৈরি হচ্ছে চিকেন খাস্তা কচুরি। দেখি রান্না কত দূর। দিদি, এবার আমরা কি করব? ডোটা রেডি হয়ে গেছে, আর পুরটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এর সাথে একটু ব্রেড ক্রাম্বস মেশাবো, আর এখানে তেল আর ঘি দিয়ে ভাজবো। বাহ, তাহলে তো বেশ মানে সিম্পল একটা টেকনিক। হ্যাঁ, তাহলে ব্রেড ক্রাম্বসটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস তুমি এর সাথে একদম অল্প, সামান্য, একদম সামান্য, এক গাদা কিছুই লাগে না। আর একটু ধনেপাতা নেব। একটু ধনেপাতা তুমি নিয়ে নিচ্ছ, সামান্য ধনেপাতা ব্রেড ক্রাম্বস কুচিয়ে দিলাম, গন্ধটা সুন্দর আসবে, সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসবে। তার জন্য তুমি পুরটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছ। আচ্ছা, তেল দেবো আর ঘি দেবো, একটু তেল ভালো করে দিলাম। এটাকে খুলে দেবো। এটা ডুবো তেলে ভাজা হবে, তাই তো? একটু বেশি করে তেল, আর তার সঙ্গে তুমি বলেছো একটু ঘি মিশিয়ে দেবে যাতে গন্ধটা টেস্টটা সুন্দর ভালো হয়। আর যদি কেউ নিরামিষ করতে চায়, শুধু চিকেনটাকে অফ করে দিলেই হয়ে যাবে। চিকেন আর পেঁয়াজ আর রসুন করে দিয়ে তার জায়গায় অন্য কোনো আলু দিয়ে, হ্যাঁ আলু দিয়ে করতে পারে, কেউ পনির দিয়ে করতে পারে, যার যেটা ইচ্ছা হয়, অন্য কোনো স্টাফিং দিয়ে। দিদি এখনই বললো নিরামিষ খাস্তা কচুরির কথা। আমরা এখন কিন্তু বর্তমানে নানা রকমের খাস্তা কচুরি খাই, মানে নানা আমিষ উপাদান তাতে কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু আদিকালে যে খাস্তা কচুরি তৈরি হতো তাতে কিন্তু কোনো আমিষ উপাদান ব্যবহার হতো না, তা সম্পূর্ণভাবে তৈরি হতো নিরামিষ পন্থায়। দিদি এখন কি করছো? এবার এই স্টাফটা যেটা স্টাফিং করবো, সেই পুরটাকে আমি রেডি করে নিচ্ছ, ছোট ছোট করে গোট গোট করে এক একটা বলের মতো বানিয়ে নিচ্ছ, তাহলে সমান হয়ে যায়, সমান হয়ে যাবে। এখন তাকে পুরটাকে তুমি সেই ডোয়ের মধ্যে ভরে সুন্দর করে গড়ে জাস্ট ভেজে নেওয়ার অপেক্ষা, তাই তো? একটু তেল লাগবে হাতে, যেহেতু আমি এটা করবো। তুমি একটু তেল নেবে, সামান্য তেল মুড়িয়ে নেব। আর এটা খুব একটা বেশি গরম হবে না, হ্যাঁ, কারণ কম আছে রাখতে হবে, তাতে খুব সুন্দর করে ভেতর দিকটা ফুলে ব্রাউন, হ্যাঁ কালারটা ফুলে উঠবে সুন্দর করে। আর কালারটাও সুন্দর আসে। ছোট ছোট করে করলে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে। কোনোটা ডুমো ডুমো করবো, আর কোনোটা আবার চ্যাপটা করে, যেমন হয় আমাদের মিষ্টির দোকানে খাস্তা কচুরি সেরকম। তুমি মানে তোমার মতো করে সুন্দর করে ডিজাইন করে একদম রেডি করে ফেলবে খাস্তা কচুরি।
লেচি কাটা হয়ে গেল, এবার আমরা খাস্তা কচুরি বানাবো। জাস্ট অপেক্ষা, আমার আর তর সইছে না আসলে। পুরটা ভরবো, বাটি করে নিচ্ছ তো? হ্যাঁ, বাটির মতো করে ফেললাম, এতে বেলার কোনো ঝামেলা থাকে না, ঝামেলা নেই, কিচ্ছু নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। যতটা পুর দেওয়া যায় তত সুন্দর টেস্টটা হয়, টেস্ট ভালো হবে। ভরে ভরে পুর দিচ্ছি, বেশি করে তুমি পুরটা দিচ্ছ হ্যাঁ, যাতে টেস্টটা খুব ভালো হয়। এবং প্রথম কামড়েই মানে প্রথমেই যেন মুখে মশলা যেটা ভিতরের যে পুরটা সেটা যেন মুখে পড়ে। এর সঙ্গে টমেটো সস দিয়ে বেশ ভালোই লাগে, দারুণ লাগে। আবার ধনেপাতার চাটনি করে দিই সন্ধ্যাবেলার একটা দারুণ মুচমুচে মানে স্ন্যাক্স, এবং তার সঙ্গে চা আর আড্ডা। হ্যাঁ, মুখটা বেঁধে নিলাম, বেঁধে নিয়ে এবার ছাড়ছি। আমি তেলে ছাড়বো। বাহ, দিদির বাড়িতে তো পুজো হয়, পুজো নিয়ে নানা গল্প। তো প্রত্যেকটা পরিবারে যে পুজো আলাদা আলাদা করে বিভিন্ন রীতিতে হয়, তাদের প্রত্যেকেরই কিন্তু ঐতিহ্য পরম্পরা সবটুকু আলাদা। এবং এই প্রত্যেকটা পরিবারকে ঘিরে যে পুজোর ইতিহাস রয়েছে, পুজোর পরম্পরা রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেগুলো জানতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ইতিহাস জানতে সত্যিই খুব ভালো লাগে। যেমন আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো আগে হতো ঠাকুর নিয়ে এসে, কিন্তু কোনো একটা সময় ঠাকুরকে বিসর্জন দেওয়ার সময় ঠাকুরের কেড়ে আঙুল ভেঙে যায়, একদম লিটল ফিঙ্গার যেটা, ভেঙে যাওয়ার পর উনি স্বপ্নাদেশ দেন যে আমি আর এইভাবে আমাকে আনবি না। তোদেরই বাড়িতে ক্যালেন্ডারে আছে ঠাকুরের ছবি, আমারই ছবি আছে ওখানে জগদ্ধাত্রী মায়ের, তো সেই ছবি দেখে পুজো হবে। তো সেইভাবে আমরা পুজোটা করি। অনেক জায়গায় এখন ঘটে পটে পুজো হয় ওই জন্য। এখন আর ওইটা 86 বছর পুরনো ক্যালেন্ডার প্রায়, তো সেই ক্যালেন্ডার থেকে ওইটাই রয়েছে, ওই ছবিটাই পুজো হয় এখনো পর্যন্ত। বিভিন্ন জায়গায় দেখেছি ঠাকুরকে মেয়ের মতো করে মানে কন্যা সমা মনে করে পুজো করা হয়। হ্যাঁ, আবার কোনো জায়গায় মায়ের মতো করে পুজো করা হয়। এক একটা পরিবারের না এক একটা ইতিহাস থাকে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু মাই একদম। আর আমাদের এই যে এক যে আছে খাবার, এখানেও কিন্তু খাবারের ইতিহাসটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তাই জন্য তো ভীষণ ভালো লাগে তোমাদের এই প্রোগ্রামটা, ভীষণ অন্যরকম, ইতিহাসটা জানতে পারি আমরা, ভীষণ অন্যরকম। কারণ সবকিছুর পিছনে যে কথাগুলো লুকিয়ে থাকে, যে কথাগুলো হারিয়ে যায়, সেই কথাগুলো জানা কিন্তু ভীষণ ভালো প্রয়োজন। খাস্তা কচুরি ভাজা হচ্ছে। বলে রাখি, এই খাস্তা কচুরি শুধুমাত্র কিন্তু বাঙালির প্রিয় খাবার তাই নয়। এই খাস্তা কচুরি যখন বিভিন্ন রাজ্যে এবং দেশের সীমানা পার করে বিদেশে গেছে, তখন সেখানকার মানুষও কিন্তু তাকে ভালোবেসে নিজেদের মতো করে আপন করে নিয়েছে। জেনে নি সেই কথা। উৎপত্তি নিয়ে নানান মতভেদ থাকলেও কচুরি সাধারণত একটি জলখাবার বা প্রাতরাশের আইটেম হিসেবে পরিবেশন করা হয় এবং প্রায়শই চাটনি বা মশলাদার তরকারির সাথে খাওয়া হয়ে থাকে। ফলশ্রুতিতে ভারত জুড়ে কচুরির অনেক বৈচিত্র্য পাওয়া যায়। তার মধ্যে বহুল জনপ্রিয় বেশ কিছু কচুরি হল রাজস্থানী পেঁয়াজ কি কচৌড়ি, মুগ ডাল কচৌড়ি, মাওয়া কচৌড়ি, হিং কচৌড়ি, রাজ কচৌড়ি, बनारसी कचौड़ी এবং অবশ্যই খাস্তা কচুরি। খাস্তা কচুরির ইতিহাস তো শুনলাম, এবার দেখি আমাদের চিকেন খাস্তা কচুরি কত দূর প্রস্তুত। দিদি, কত দূর? হ্যাঁ, হয়ে গেছে, অলমোস্ট ডান। অলমোস্ট ডান। তাহলে এবার চেখে দেখার পালা। হ্যাঁ, তাহলে আমি কিন্তু একদম প্লেট হাতে করে অপেক্ষা করছি যে কতক্ষণে তুমি আমাকে সার্ভ করবে খাস্তা কচুরি। তাহলে আমাদের চিকেন খাস্তা কচুরি একদম রেডি। এবার চেখে দেখার পালা। আমি কিন্তু অনেকক্ষণ থেকে ভীষণ উদ্গ্রীব ছিলাম। তুই দেখো কেমন লাগছে। অসাধারণ। বাইরেটা যেরকম খাস্তা, ভিতরটা ততটাই সুন্দর রান্না হয়েছে। একটা অসাধারণ ফ্লেভার এসেছে একদম। এটা হচ্ছে সুপারহিট আইটেম সন্ধেবেলার আড্ডার জন্য। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি এবং এটা টেস্ট করে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকেও এত সুন্দর আমাদের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারা দেখলেন তো কিভাবে বানাতে হয় সন্ধেবেলার একটা পারফেক্ট স্ন্যাক, মানে চিকেন খাস্তা কচুরি। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে ওই যে নিয়ম মতো আবার ফিরে আসবো একদম ঝকঝকে নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর ওয়ানে থাকুন।